হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেলওয়ে চ্যালেঞ্জার। আপকামিং ডাব্লিউপি যে এক্সাম, যেটার কোনো ডেট এখনও আভাস পাওয়া যাচ্ছে না, কিন্তু বিগত বছর থেকে যারা পরীক্ষার্থী অর্থাৎ পরীক্ষা দিয়ে রয়েছে, তারা হয়তো কোথাও না কোথাও ফাইনাল মিড থেকে একটুর জন্য আটকে গিয়েছো। আজকে তাদের কাছে এটা একটা লাস্ট অপরচুনিটি। অনেক সিনিয়র দাদা দিদি রয়েছে যাদের এটাই হয়তো একটা লাস্ট মৌকা। ইয়েস, তার জন্য ভালো করে প্রস্তুতি নিতে হবে, কারণ পরীক্ষার যেটা টাইমিং, সেটা পিআরবি থেকে কোনো অফিসিয়ালি নোটিশ দেওয়া হয়নি, এটা ঠিক। বাট পরীক্ষাটা কীরকম টাইমে অ্যাপ্রোক্স স্টার্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দেখো, পিআরবি থেকে একটা নোটিশ পাবলিশ করা হয়েছিল, যেখানে ওরা ডাইরেক্ট বলেছিল যে এই সমস্ত পরীক্ষার ডেট নিয়ে কোনো নিউজ চ্যানেল বা কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো রকমভাবে কোনো কিছু আপডেট দেওয়া যাবে না। ইনফ্যাক্ট অফিসিয়ালিভাবে কোনো নোটিশ যতক্ষণ না পিআরবি থেকে দেওয়া হচ্ছে। বাট যারা স্টুডেন্ট, তারা যে একটা প্রিপারেশনস করছে, অনেক দিন ধরে তারা অপেক্ষায় রয়েছে। আমাকে প্রায় অনেকেই বলো যে এই ডাব্লিউপি পরীক্ষাটা কবে, ইনফ্যাক্ট কবে হতে পারে, কীরকম মান্থ করে হতে পারে। বাট আমি তোমাদের প্রথম থেকে বলে আসছি যে যদি জয়েনিংটা ভোটের আগে হয়, সেই ক্ষেত্রে কিন্তু পরীক্ষাগুলো পুজোর আগে বা পুজোর পরে সম্ভাবনা রয়েছে শুরু হওয়ার। এবার কেন এতটা সম্ভাবনা বলছি, তার কারণ হচ্ছে একটা পরীক্ষা শুরু থেকে আপ টু জয়েনিং পর্যন্ত মাঝখানে যে একটা গ্যাপ, এটা মিনিমাম 7 থেকে 8 মাস পর্যন্ত লাগবেই লাগবে। যতটাই ওরা ফার্স্টভাবে প্রসেসিংটা কমপ্লিট করুক না কেন, 7-8 মাস কিন্তু ন্যূনতম একটা টাইম লাগবেই লাগবে। তুমি যদি বিগত বছরের কলকাতা পুলিশের পরীক্ষার সঙ্গে এই বছরের পরীক্ষাটা কম্পেয়ার করো, সেক্ষেত্রে বুঝতে পারবে যে মিনিমাম 7-8 মাসের একটা গ্যাপ লাগবে। তাহলে যদি সেপ্টেম্বর অক্টোবর করে পরীক্ষাটা ইনফ্যাক্ট স্টার্ট হয়ে যায়, তাহলে কিন্তু 2026-এ যেটা মার্চ এপ্রিলে যেটা ইলেকশনটা রয়েছে, তার আগে কিন্তু প্রপারলি জয়েনিং হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে সামনে যে ভোটটা আসতে চলেছে, তার আগে পুলিশ অর্থাৎ এটা জরুরি প্রশাসনিক বিভাগ, এর রিক্রুটমেন্টটা কমপ্লিট হবে, এটা আশা রাখছি। ওবিসি সমস্যার সমাধান দ্রুত হতে চলেছে। ইনফ্যাক্ট তোমরা প্রত্যেকে ওবিসিরও একটা আপডেট পেয়েছো যে খুব দ্রুত এটার একটা সমাধান হয়ে যাবে। ইনফ্যাক্ট পরীক্ষার ডেট কিন্তু খুব দ্রুত আমরা পাবো, এটা আশা রাখছি পিআরবির অফিসিয়ালি নোটিশে। তো যারা আপকামিং ডাব্লিউপি পরীক্ষাটাকে প্রপারলি একটা এম করে নিয়েছো, হয়তো যাদের এটা হয়তো লাস্ট একটা মৌকা, এর আগে পরীক্ষা দিয়েছো, কোথাও না কোথাও ফাইনাল মিড থেকে ছিটকে গিয়েছো, তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ তোমাকে আমি একটা ইম্পর্ট্যান্ট কথা শেয়ার করব এই ভিডিওটাতে। বিগত বছরে যারা পরীক্ষার্থী রয়েছে, তাদের প্রপার না একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, অর্থাৎ তারা কোশ্চেন্স পেপার কীরকম একটা হয় এটা তাদের একটা আইডিয়া আছে, পরীক্ষাগুলো কীভাবে অ্যাটেম্প করতে হবে, বিভিন্নভাবে তারা টেস্ট দিয়ে নিজেদেরকে ইমপ্রুভ করেছে। কিন্তু এখানে অনেক স্টুডেন্ট এমন রয়েছে যারা হয়তো বিগিনার, হয়তো তারা এইবারেই পরীক্ষাটা দেবে। অনেকে রয়েছে একটা এভারেজ সেকশনের স্টুডেন্ট, যারা হয়তো এর আগে দিয়েছে, বা এটা হয়তো তার 2 নাম্বার বা 3 নাম্বার চান্স। তো প্রত্যেকের জন্য ভিডিওটা হেল্পফুল হবে, বিকজ আমি তোমাদের একটা প্রপারলি এডুকেশনালের একটা টিপস দেবো, যে টিপসটা তোমার অনেক অনেক হেল্প করবে। যদি তুমি ডাব্লিউপির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো দেখো, সেখানে দেখতে পাবে যে ওরা একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে। অর্থাৎ তুমি যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলোকে পরপর সলভ করে যাবে, সেখানে ম্যাথামেটিক্স, রিজনিং আর বিশেষ করে জিকে জিএসের যে সেক্টরটা রয়েছে, এখানে দেখবে মোর অ্যাবাউট কোশ্চেন্স পেপারগুলো সেম। তুমি 2-3টে পিওয়াইকিউ কমপ্লিট করার পর তোমার মনে হবে যেন একই সেট বারবার ঘুরে ফিরে আসছে। বাট এটা কেন হয়? বিকজ পিআরবি এদের যে একটা বোর্ড, এরা একটা নির্দিষ্ট প্যাটার্ন ধরে চলে। তো আপকামিং যে পরীক্ষাটা হবে, সেখানেও কিন্তু তুমি এইরকম প্যাটার্নের কোশ্চেন্সগুলো পাবে। এবার দেখো, জিকে জিএসের যে সিলেবাসটা রয়েছে, যাদের সিলেবাসটা প্রপার কমপ্লিট থাকবে, তারা কিন্তু জিকেতে ভালো স্কোরটা ক্যারি করতে পারছো। কিন্তু যাদের জিকেতে প্রপারলি সিলেবাসটাই কমপ্লিট নেই, তারা কি করবে? তাদের জন্য একটা বেস্ট অফার দেবো। দেখো, পরীক্ষার জন্য তুমি যদি অ্যাপ্রক্স এখনও 3 মাসও একটা সময় টার্গেট করতে পারো, যে আমার কাছে 90টা দিন টাইম আছে, আমি কি নিজেকে 90 দিনের মধ্যে প্রস্তুত করতে পারবো? ইয়েস, পারবে। কিন্তু তার জন্য দেরি না করে তোমাকে দ্রুত এবার সলভ করতে হবে এই সমস্ত জিকে জিএসের যে একটা হার্ড সিলেবাসটা। দেখো, জিকে জিএসের মধ্যে 8 সেকশনের 4টে সেকশন, যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কনস্টিটিউশন। সায়েন্সের মধ্যে রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। আগে তো অনেকে সায়েন্সটাকে গুরুত্বই দিতে না, কিন্তু দেখো কলকাতা পুলিশের যে আগেরবার পরীক্ষা হয়েছিল, সেখানে কিন্তু সায়েন্সের কোশ্চেন্স বেশ ভালোই দেওয়া হয়েছিল। এবার যারা ঠিকঠাক পড়েছে, তাদের কাছে কোশ্চেন্সগুলো হার্ড মনে হবে না, কারণ খুব একটা ডিফিকাল্ট কোশ্চেন ছিল না। এবার দেখো, ডাব্লিউবিপি যেহেতু একটা রিটিনে কন্ডাক্ট হবে, এখানে একটা মারাত্মক চেঞ্জ, কারণ ডাইরেক্ট একটা মেন এক্সামে কন্ডাক্ট হচ্ছে। এবার পরীক্ষাটা যারা অ্যাটেন্ড দেবে, এখানে প্রত্যেকটা স্টুডেন্টই তো সেই মেন এক্সামটাই ডাইরেক্ট দিবে। তাহলে ওরা যা কিছু এখানে রিটিনে যেটা কাট আপ দেবে, সেটা তো মেন এক্সামটার উপরে দিয়ে দেবে। কিন্তু কলকাতা পুলিশের ক্ষেত্রে প্রিলি হবে, দেন গ্রাউন্ড, তারপর মেন। তাহলে প্রথম যদি পরীক্ষাটা হতে হয়, সেই ক্ষেত্রে কলকাতা পুলিশের পরীক্ষাটারই সম্ভাবনা রয়েছে, কারণ যেহেতু এর প্রসিডিওরের টাইমটা একটু বড় রয়েছে। আর ডাব্লিউবিপি মেন এক্সামে কন্ডাক্ট হবে, এর তো একটাই রিটিন। এবার তোমরা জিকে জিএসটাকে তাহলে কীভাবে সলভ করতে পারো? দেখো,
এই যে এত বড় একটা সেক্টর দেখছো জিকে জিএসের, এটার মধ্যে থেকে যদি আমি তোমাকে বলি সিলেক্টিভ কিছু কোশ্চেন্স, অর্থাৎ তুমি একটা সিলেবাস কমপ্লিট করার পর যখন রিভিশনে আসছো পুনরায় এগুলো আবার তোমার কাছে নতুন মনে হচ্ছে। কেন জানো? কারণ তুমি প্রপার লিঙ্ক আপ করে পড়তে পারছো না। তুমি হয়তো প্রথমে যখন পড়ছো তখন তোমার মনে হচ্ছে যে আমার তো মুখস্থ হয়ে যাচ্ছে, কিন্তু তুমি যখন লাস্টে ওটাকে আবার রিভিশনে আনতে চাইছো তখন কিন্তু রিভিশনটাতে তোমার টাইমও প্রচুর লাগছে এবং সেগুলো পুনরায় তোমার কাছে মনে হচ্ছে আবার নতুনভাবেই যেন মুখস্থ করতে হচ্ছে। এটা কেন হচ্ছে? কারণ জিকে জিএসটাকে না একটু ইউনিকভাবে পড়তে হবে। ফর এক্সাম্পল তোমাকে যদি বলি ব্রোঞ্জের তৈরি একটা নর্তকী মূর্তি, এটা কোথায় মিলেছিল? আর নিত্যরত একটা পুরুষ মূর্তি। দেখো নিত্যরত পুরুষ মূর্তি বললে উত্তর হবে হরপ্পা, কিন্তু ব্রোঞ্জের তৈরি নর্তকী মূর্তি বলে উত্তর হবে মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতার যদি বলা হয় প্রথম আবিষ্কৃত কেন্দ্র কি? উত্তর হবে হরপ্পা। দেখো বৃহৎ শস্যাগার আর বৃহৎ স্নানাগার দুটোর মধ্যে না একটা মারাত্মক তফাৎ রয়েছে। বৃহৎ শস্যাগার যদি বলে উত্তর হবে হরপ্পা, যেটা দুটো ব্লকে বিভক্ত ছিল, আবার প্রত্যেকটা ব্লকে ছটা ছটা করেছিল। কিন্তু মহেঞ্জোদারোতে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রাপ্ত অট্টালিকাগুলোর মধ্যেও নাকি সর্ববৃহৎ ছিল। দেখো যে বৃহৎ স্নানাগার যদি বলে আনসার করবে মহেঞ্জোদারো। মনে রেখে দেবে সিন্ধু নদীর তীরে কোনটা অবস্থিত আর রাভি নদীর তীরে কোন। দেখো হরপ্পা এটা হচ্ছে রাভি নদীর তীরে অবস্থিত আর মহেঞ্জোদারোটা হচ্ছে সিন্ধু নদীর তীরে অবস্থিত। এবার তুমি বলো তো যে হরপ্পার সিলটাকে আবিষ্কার করেছে? উত্তর করবে স্যার জে ফ্লিট ইন দ্য ইয়ার 1912। 1927 সালটাতে আমরা জানি যে সাইমন কমিশন, এখান থেকে পরীক্ষাতে একটা কোশ্চেন দেয় যে সাইমন কমিশনটা কার নেতৃত্বে হয়েছিল? আনসার হবে কি? স্যার জন সাইমনের নেতৃত্বে। ঠিক যেরকম র্যাডক্লিফ লাইন যেটা ভারত পাকিস্তানকে বিচ্ছিন্ন করেছে, বর্ডার লাইনটা, সেটা হচ্ছে র্যাডক্লিফ লাইন। 1947-এ স্যার সিরিল র্যাডক্লিফের নাম অনুসারে এটা হয়েছিল। মনে রাখবে 24 ডিগ্রি প্যারালাল লাইন, 28 ডিগ্রি প্যারালাল লাইন, এগুলো হচ্ছে অল আর ইনক্লুডিং ইন্ডিয়ান পাকিস্তানের বর্ডার লাইন। যেরকম LOC অর্থাৎ লাইন অফ কন্ট্রোল, এটা হচ্ছে ভারত পাকিস্তান, বাট LAC যার ফুল ফর্ম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটা হচ্ছে ইন্ডিয়া আর চায়না। তাহলে ইন্ডিয়া চায়নার মধ্যে ম্যাকমন লাইনটাও রয়েছে। যেরকম ওডারনেশন লাইন হচ্ছে পূর্বতন পূর্ব জার্মানি আর পোল্যান্ড। তোমাকে না এইভাবে লিঙ্ক করতে হবে, তো যেটা আমি কমপ্লিট করাচ্ছি 14 ব্যাচে। এবার এই ব্যাচটাই তুমি যদি আসো তোমার ফেসিলিটিস কী থাকছে? এখানে প্রপারলি পিআরবির টার্গেট করা যে কোশ্চেন্সগুলো তার উপর প্রপার অ্যানালাইসিস করেই ক্লাসটা হচ্ছে। এখানে তুমি ডেসক্রিপটিভ ক্লাসও পাবে, এর পাশাপাশি তুমি প্রপার লিঙ্ক আপ পাবে। এবার এক মাসের মধ্যে জিকেটাকে বলো যদি যে আমি কমপ্লিট করব আর আমি এখান থেকেই কোশ্চেন্স কমন নেব, তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে সরাসরি যোগাযোগ করে অ্যাডমিশন নাও, কারণ এখানে তুমি জিকেটা প্রপারলি কমপ্লিট করতে পারবে উইদিন 1 মান্থ। ইয়েস, আর পরীক্ষার আগে যেটা সব থেকে মেন, যে আমি 2বার 3বার রিভিশন যদি করতে পারি সেক্ষেত্রে তোমার তো পড়াটা মনে থাকবে, তাই তো? রিভিশনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তুমি এক মাসে কমপ্লিট করে পরীক্ষার আগে 2-3 বার রিভিশন করতে পারবে। এটার ফিস রাখা হয়েছে অনলি 200, একবারই পে করবে। ক্লাসগুলো হবে গুগল মিটে, ক্লাস রেকর্ড এবং নোট PDF সমস্ত সুবিধে রয়েছে। তো দেরি না করে দ্রুত জয়েন করা, জিকেতে র্যান্ডাম তুমি একটা প্রস্তুতি শুরু করো এবং আগামী যে WBKB পরীক্ষাটা হবে সেখানে তুমি জিকে জিএস একটা মারাত্মক স্কোর ক্যারি করবে, কিন্তু তার জন্য তোমাকে এটা প্রপারলি কমপ্লিট করতে হবে। আর রিসেন্ট যে ক্লাসগুলো হবে সেটা আমার একটা যে গ্রুপ রয়েছে যোদ্ধা গ্রুপ, তুমি যখন ওখানে জয়েন করবে সরাসরি তোমার ওখানে লিঙ্ক যাবে, ওখান থেকে তুমি গুগল মিটে সরাসরি ক্লাসগুলো করতে পারবে। ইন কেস যদি তুমি অ্যাবসেন্ট থাকো কোনো অসুবিধা নেই, ক্লাসটা তুমি সম্পূর্ণ রেকর্ডেড আকারেও পেয়ে যাবে, প্লাস ক্লাসের নোট PDF সমস্ত কিছু সুবিধা রয়েছে। তাই দেরি না করে দ্রুত চলে আসো যোদ্ধা ব্যাচে, কারণ এখানে তোমাকে প্রপারলি দেখাবো জিকের লিঙ্ক আপ। যেরকম 1927-এ সাইমন কমিশন, এখান থেকে না কোশ্চেন্সটা অনেক রকম হয়। যেরকম সাইমন কমিশন গঠিত হয়েছিল 1927-এ, কিন্তু সাইমন কমিশনটা ভারতে এসেছিল 1928-এ। আবার সাইমন কমিশনটা কার্যকর হয়েছিল 1930-এ। আবার 1930-এর ডান্ডি অভিযান, যেটা 1930-এর 12ই মার্চ গুজরাটের সবরমতী আশ্রম থেকে শুরু হয়েছিল। 241 মাইল পথ মহাত্মা গান্ধী হেঁটেছিলেন কতজন সত্যাগ্রহীকে নিয়ে? 78 জন সত্যাগ্রহীকে নিয়ে। ইনফ্যাক্ট লাস্টে তিনি কোথায় পৌঁছেছিলেন? বলবে ডান্ডি গ্রামে গিয়ে পৌঁছেছিলেন। আবার তুমি দেখো 1930-এর 12ই মার্চ ডান্ডি অভিযানটা শুরু হচ্ছে, শেষ হচ্ছে 6 এপ্রিল। এটা মনে রাখবে কি করে? দেখো আগে হবে এপ্রিল, তারপর হচ্ছে মার্চ, রাইট? আর 12-র হাফ হচ্ছে 6। যেমন 1930-এ কী হয়েছিল? বলবে আইন অমান্য আন্দোলন দিয়েছিল না, যে লবণ আইন ভাঙার জন্য মহাত্মা গান্ধী কোন আন্দোলন করেছিলেন? কি উত্তর করেছিলে? 1930 সাল। তো তোমাকে না এইভাবে প্রপারলি লিঙ্ক আপ করতে হবে। যেরকম স্যার CV রমন, তাই না, পদার্থবিদ্যায় নোবেল পেয়েছিল 1930-এ রমন এফেক্ট আবিষ্কারের জন্য, তাই না? তো এটা 1901 সাল থেকে দেওয়া শুরু হয়েছে, সুইডেন দেশ থেকে প্রদান করা হয়, রাইট? কিন্তু অর্থনীতিতে আবার নোবেল দেওয়াটা শুরু হচ্ছে 1969 সাল থেকে, অর্থাৎ 1ও নয় 6ও নয়। ইয়েস, আর মনে রেখে দেবে ফার্স্ট ইন্ডিয়ান যার নাম হচ্ছে অমর্ত্য সেন, ডিউ টু দ্য কজ অফ দ্য আর্গুমেন্ট অফ ইন্ডিয়া, এটা লেখার জন্য তিনি ইকোনমিক্সের নোবেল পেয়েছিলেন, ঠিক আছে? কিন্তু ফাদার অফ ইকোনমিক্স বা অর্থনীতির জনক কোশ্চেনটা ঠিক এইভাবেও পেতে পারো, আধুনিক অর্থনীতির জনক কাকে বলা হয়? বোথ আর স্টিল অ্যান্সার কী হবে?
এনিওয়ান জানা আছে? বলবে অ্যান্সারটা হবে অ্যাডাম স্মিথ। জানো অ্যাডাম স্মিথ 1776 কি লিখেছিল? দ্য ওয়েলথ অফ নেশন, এটা তিনি লিখেছিলেন। আবার ভারতের প্রথম জাতীয় আয় গণনা করেছেন দাদাভাই নৌরোজি, যাকে দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলে চেনা হয়ে থাকে, তাই না? প্রপার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এটা হচ্ছে দাদাভাই নৌরোজি লেখা। জাতীয় কংগ্রেসের যেটা সেকেন্ড অধিবেশন হয়েছিল, দেখো 1885-তে জাতীয় কংগ্রেস হয়েছিল। ফার্স্ট অধিবেশনটা উমেশ চন্দ্র ব্যানার্জি, বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে 72 জনকে নিয়ে এই মিটিংটা হয়েছিল, যেটা লিডিং করেছিলেন আমাদের উমেশ চন্দ্র ব্যানার্জি। সেকেন্ড যেটা অধিবেশন হয়েছিল সেটাকে দাদাভাই নৌরোজি নেতৃত্ব হয়েছিল কলকাতায়। বলবে ইয়েস, একদম ঠিক বলেছো। মনে রেখে দেবে লন্ডনে ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠা কে করেছেন? শ্যামাজি কৃষ্ণ বর্মা। বাট লন্ডনে ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছেন? উত্তর করতে হবে দাদাভাই নৌরোজি। দেখো জাতীয় কংগ্রেস থেকে না অনেকগুলো কোশ্চেন্স দেয়, যেগুলো আমি প্রপারলি ক্লাসে লিঙ্ক আপ করাচ্ছি। কনস্টিটিউশনের আর্টিকেল, সায়েন্সের যে জায়গাগুলো তোমার দরকার, তো তুমি যদি এটা প্রপারলি কমপ্লিট করো, তোমার কিন্তু জিকে জিএসটা একটা র্যান্ডাম কুইক রিভিশন হবে। যে কারণে এই ব্যাচটা হচ্ছে জিকে কুইক রিভিশন যোদ্ধা ব্যাচ। তো অবশ্যই যোদ্ধা ব্যাচে জয়েন করো আর র্যান্ডাম প্রিপারেশন শুরু করে দাও। আর ডাব্লিউবিকেপির পরীক্ষার মেনকে টার্গেট করে প্রপারলি এটা কমপ্লিট করাচ্ছি। ওই পরীক্ষাতে তুমি কিন্তু নাম্বার অফ কোশ্চেন হিউজ কমন পাবে। তোমাকে এখানে জয়েন করতে হবে, দেরি না করে দ্রুত জয়েন হও আর র্যান্ডাম জিকেটাকে ইমপ্রুভ করো। মনে রেখে দেবে যে এই যে জাতীয় কংগ্রেস থেকে কী কী কোশ্চেনগুলো মূলত দেয়, ওরা দিতে পারে ফার্স্ট মুসলিম সভাপতিকে, আনসার কি করবে? বলবে বদরুদ্দিন তৈয়বজি। ফার্স্ট ইংরেজ সভাপতিকে, উত্তর কী হবে? জর্জ উইল। যদি বলে প্রথম মহিলা সভাপতিকে, উত্তর হবে অ্যানি বেসান্ত। ইয়েস, কিন্তু ভারতীয় মহিলা বলে উত্তর হবে সরোজিনী নাইডু, যাকে কি বলা হয়? ভারতের নাইটেঙ্গেল বলা হয়। তাহলে লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয়? বলবে ফ্লোরেন্স নাইটেঙ্গেলকে বলা হয়। এইভাবে না জিকেগুলোকে লিঙ্ক করতে হবে। যেরকম জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশন 1931-এ সর্দার বল্লভভাই প্যাটেল সভাপতিত্ব করেছেন। জওহরলাল নেহরু দুটোতে করেছেন, একটা 1929-এ, একটা 1940-এ, দুটোই লাহোরে, রাইট? মনে রেখে দেবে মহাত্মা গান্ধী 1924-এ বেলেগাঁও অধিবেশন প্রথমবার আর শেষবারের মতন করেছেন। আগেরবার কেপিতে কি দিয়েছিল? এখান থেকে তো কোশ্চেন্স দেবেই। কোশ্চেন্সটা কি ছিল? হরিপুরা অধিবেশন নিয়ে, তাই না? যেটা 1938-এ, যেটা হারিয়েছিল কাকে? পট্টবী সীতারামাইয়া। 1938-এ হরিপুরা অধিবেশনে সভাপতিত্ব করেছেন সুভাষচন্দ্র বোস, ঠিক আছে? তো যাকে আমরা দ্য স্প্রিঙ্গিং টাইগার বলে চিনে থাকি। এনাকেই বলা হয় জিয়াউদ্দিন। পরীক্ষায় দেয় জিয়াউদ্দিন ছদ্মনামটা কার? নেতাজি সুভাষচন্দ্র বোস। মনে রাখবে 1939-এ কি করেছিল? সিঙ্গাপুরে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিল। তার পাশাপাশি মনে রাখতে হবে যে 1941-এ দিল্লির এলগিন রোডের বাড়ি থেকে জিয়াউদ্দিন ছদ্মনামে চলে গেছিল। এই যে এনটিপিসি 1975 ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, যার হেডকোয়ার্টারটা কোথায়? নিউ দিল্লিতে রয়েছে। সাহিত্য একাডেমির হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লিতে। আবার এফএও ফুড অ্যান্ড এগ্রিকালচার রিসার্চ অর্গানাইজেশন, এটা কোথায়? বলবে রোমে রয়েছে। ভারতের রোম কাকে বলা হয়? উত্তর হবে দিল্লিতে, ঠিক আছে? তার পাশাপাশি মনে রাখবে দিল্লিটা হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত। তো আমি তোমাদের প্রপারলি জিকেটাকে এইভাবেই কুইক রিভিশন করাবো। ইন্ডিয়া গেট বললে আনসার করতে হবে কিন্তু নিউ দিল্লি, বাট ভারতের প্রবেশদ্বার বললে আনসার করতে হবে মুম্বাইকে, ঠিক আছে? তো এইভাবে জিকেটা প্রপারলি তোমার মধ্যে একটা লিঙ্ক আপ হয়ে যাবে। যেরকম ভুটানের প্রবেশদ্বার কাকে বলে? উত্তর হবে ডুয়ার্সকে, রাইট? যেরকম উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? আনসার হবে কি? শিলিগুড়ি, রাইট? এর পাশাপাশি 1939 তার ঠিক পরের বছর ত্রিপুরার যেটা কংগ্রেস অধিবেশন হয়েছিল, এখানেও কিন্তু তিনি সভাপতিত্ব করেছেন। ত্রিপুরার চিফ মিনিস্টার কে রয়েছে? আনসার করবে মানিক সাহা। ত্রিপুরার 3 দিকে কি রয়েছে? আন্তর্জাতিক সীমানা রয়েছে। তো ব্যাচে চলে আসো, প্রপারলি তোমার জিকেটা একটা কুইক রিভিশন হয়ে যাবে খুব দ্রুত, আর পরীক্ষার আগে তোমার 2-3 বার রিভিশন হয়ে যাবে। তো কিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে সরাসরি যোগাযোগ করে ব্যাচে জয়েন করে নিও আর র্যান্ডাম জিকেটাকে প্রস্তুতি শুরু করে দাও। আপকামিং ডাব্লিউবিকেপি পরীক্ষাতে তোমার অনেক অনেক জিকে কমন পাবে এবং তুমিও একটা একুরেসি দিয়ে ভালো স্কোর ক্যারি করতে পারবে। তো ভিডিওটা যদি হেল্পফুল মনে থাকে অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত হয়ে যাও, এখনই সাবস্ক্রাইব করে নাও আর অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, যেটা ডেসক্রিপশন বক্সে ভিজিট করলে তুমি টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক পাবে। ওখানে তুমি লুসেন্টের 1000টা যেটা জিকের পিডিএফ রয়েছে বেঙ্গলি ভার্সনে, তার পেজগুলো ওখানে প্রোভাইড করি, তুমি ওখান থেকে কালেক্ট করতে পারবে। আর ইয়েস, পার সানডেতে তুমি কেপি অ্যান্ড ডাব্লিউপি কনস্টেবলের মক টেস্ট ওখানে পাবে, যার অ্যান্সার কি এবং আমাদের টেস্টের যেটা অ্যানালাইসিস সেটাও ফ্রি অফ কস্ট ইউটিউবে তুমি রেলওয়ে চ্যালেঞ্জারে পেয়ে যাচ্ছ। তো এই চ্যানেলটার সাথে যুক্ত হয়ে যাও আর অবশ্যই ভিডিওগুলো ফ্রেন্ড সার্কেলেও শেয়ার করে, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। টাটা।